প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট এবং নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান। আরও রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ। আপনাদের দুজনকে স্বাগত। ধন্যবাদ। আজকে দুপুর থেকে সারা বাংলাদেশে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো প্রধান উপদেষ্টার আয়নাগর পরিদর্শন, এবং এই নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এবং দীর্ঘদিন পরে উনি যাবেন এরকম শোনা যাচ্ছিল, শেষ পর্যন্ত উনি গিয়েছেন। এবং উনি আজ বুধবার ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা এবং আগারগাঁয়ে র্যাবের আয়নাগর পরিদর্শন করেছেন। ফয়েজ আহমদ, আপনি তো এই পরিদর্শন ছিলেন, কি দেখলেন? আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ দেশি বিদেশি গণমাধ্যম কর্মীরা ছিল। এই গুমের যে ভিকটিম, এরকম বেশ কয়েকজন ভিকটিম ছিল। আমরা সকালে 10:30টার দিকে আমরা প্রথমে র্যাবের 2 অফিস যেটা, সেখানে একটা আয়নাগর পরিদর্শন করেছি। এইটা আসলে আমি বলবো যে এটা কি উত্তরা না আগারগাঁয়ে? না, এটা আগারগাঁয়ে। আপনি যেটা বলছিলেন যে দুপুর থেকে আজকে বাংলাদেশের গণমাধ্যমগুলিতে বা মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়া বলেন সব জায়গায় এটা আলোচনা অত্যন্ত গুরুত্ব পাচ্ছে। এটা আসলে বাংলাদেশের ইতিহাসে আজকে একটা ঐতিহাসিক ঘটনা নিঃসন্দেহে। মানে আপনি যে একবার খালি চিন্তা করেন যে জুলাই আগস্টের অভ্যুত্থানে এই যে রক্তক্ষয়ী অভ্যুত্থান, তার মধ্যে দিয়ে যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে আমাদের যাত্রাটা শুরু, এই ঘটনা না ঘটলে হয়তো কোনো দিনই এই গোপন বন্দিশালা, টর্চার সেল এগুলি উন্মুক্ত হতো না। এখন এগুলি উন্মুক্ত হয়েছে, এগুলি এভিডেন্স হিসেবে আমাদের সামনে এসেছে। এগুলি নিয়ে একটা ইনকোয়ারি কমিশন কাজ করছে, এগুলি নিয়ে আইসিটি মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে, তদন্ত সংস্থা কাজ করছে। আশা করা যায় হয়তো একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে এই গুমের সঙ্গে ভয়াবহতম অপরাধ। গুমের অপরাধটা কিন্তু আমরা যেটা আলাপ করি বিভিন্ন সময়, যে একটা স্বাভাবিক হত্যাকাণ্ড বা স্বাভাবিক না, একটা হত্যাকাণ্ড আর একটা গুমের ঘটনা, এর মধ্যে অনেক তফাৎ আছে। আপনার একজন স্বজন যদি কোনোভাবে হত্যার শিকারও হন, আপনি নিশ্চিত যে আপনার এই স্বজন হত্যার শিকার হয়েছে, তখন আপনি বিচারের অপেক্ষা করেন হয়তো। কিন্তু আপনার একজন স্বজন যদি গুম হয়ে যান, আপনি জানেন না আপনার এই স্বজন কি বেঁচে আছে নাকি বেঁচে নেই। আপনি যদি আপনার নিজ নিজ ধর্মের তরিকা মতে যদি আপনি তার জন্য দোয়া করতে যান, প্রার্থনা করতে যান, আপনি বুঝে উঠতে পারেন না তার জন্য কিসের দোয়া করবেন। তার কি আত্মার মাগফিরাত কামনা করবেন, নাকি আপনি তার ফিরে আসার জন্য দোয়া করবেন? আপনি কি চাইবেন আল্লাহর কাছে সেটা আপনি বুঝে উঠতে পারবেন না। এমন এক ভয়াবহতম অপরাধ। প্রতিনিয়ত মানুষ অপেক্ষা করে তার স্বজন ফিরবে। এই অপেক্ষাটা দীর্ঘদিন যখন বেঁচে থাকে একজন মানুষের মধ্যে, যে মানুষটি গুম হয়ে আছে তার জন্য তো একটা প্রবল নির্যাতন, তার প্রত্যেকটা স্বজনের জন্য একটা মারাত্মক ট্রমা তৈরি করে এই ঘটনা। তো এই টর্চার সেলগুলি আসলে কেমন ছিল, এটা আমরা দীর্ঘদিন গুমের নানান সময় গুমের খুব সামান্য ভিকটিমকে আমরা আসলে অতীতে পেয়েছি। গত 15 বছরে আমরা অফিসিয়ালি হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় মানবাধিকার সংগঠনগুলির যেই তথ্যটা জানতাম সেটা 700 বা এরকম। এখন আস্তে আস্তে জানা যাচ্ছে যে গুমের সংখ্যাটা আসলে অনেক বেশি। এটা ইতিমধ্যে জানা যাচ্ছে যে 3,500 পার হয়ে যেতে পারে। এখন এদেরকে কোথায় রাখা হয়েছে, আসলে কি অবস্থায় রাখা হয়েছে? আয়নাগর বলে যে জিনিসটার নাম দেয়া হয়েছে, এই টর্চার সেলগুলি আসলে কেমন, এইটা প্রধান উপদেষ্টা যখন গুমের ভিকটিমদের কাছ থেকে তাদের বর্ণনা শুনলেন এবং গুম সংক্রান্ত যে কমিশন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, তাদের যখন প্রাথমিক প্রতিবেদনের প্রাথমিক একটা অংশ সাবমিট করেছে সরকারের কাছে, সরকার সেই প্রতিবেদনের যে ভয়াবহ চিত্র সেটা দেখে তখন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমি এই আয়নাগরগুলি, এই টর্চার সেলগুলি আমি নিজে দেখতে চাই। এগুলি এমন এক অন্ধকার গুহা যেখানে আপনাকে প্রবেশ করার জন্য আমাদের হাতে বড় বড় টর্চ লাইট ধরিয়ে দেওয়া হয়েছিল, কারণ আপনি খালি চোখ ওখানে কিছু দেখবেন না। তাহলে আপনি একবার চিন্তা করেন, যেখানে আপনাকে বিশাল টর্চ লাইট নিয়ে, হাই পাওয়ার টর্চ লাইট নিয়ে আপনাকে গিয়ে লাইট জ্বালিয়ে দেখতে হচ্ছে সেই ঘরটা কেমন। সেই ঘরে দিনের পর দিন, যেখানে বাহিরের আলো যায় না, যেখানে আপনি একটি ঘরের সাইজ যদি আমি আপনাকে বলি যে আপনার মানে একটা মানুষ পুরো লম্বালম্বি হয়ে
শুয়ে থাকার ওখানে ব্যবস্থা নেই। আমি জানি না এই দর্শক যারা দেখছেন তাদের মধ্যে কারো কন্ডেম সেল দেখার অভিজ্ঞতা হয়েছে কিনা জীবনে কখনো। জেলখানায় যে কন্ডেম সেল থাকে, অর্থাৎ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা যেই সেলের মধ্যে থাকে, কখনো কখনো এই সেলের বর্ণনা দিতে গিয়ে আমরা আমাদের অনেক রাজবন্দির মুখে শুনেছি, পরে যারা মুক্ত হয়েছেন তাদের জেল জীবনের যে ভয়াবহ অভিজ্ঞতা সেটা বলতে গিয়ে ওনারা কন্ডেম সেলের সঙ্গে কখনো কখনো তুলনা করেন, বা কখনো কখনো কাউকে কাউকে রাজনৈতিক প্রতিহিংসা প্রবণ হয়ে শাসক গোষ্ঠী কন্ডেম সেলে আসামিদেরকে রেখেছে, এমন ঘটনাও আছে। এই কন্ডেম সেল আমি নিজে দেখেছি জেলখানায়। কন্ডেম সেলের চেয়েও অনেক বেশি ছোট এবং অনেক বেশি ভয়াবহতর। দাঁড়ানো যায় না আপনি সেখানে অধিকাংশ ঘর আছে, আপনি সেখানে সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, আবার অনেকগুলি ঘরে আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন। সোজা হয়ে দাঁড়াতে পারবেন না এমন অনেক ঘর আছে আপনি লম্বা হয়ে শুতে পারবেন না। আপনি যদি লম্বা হয়ে, কিছু কিছু ঘর আছে আপনি লম্বা হয়ে শোয়ার পরে আপনার পা থাকবে আপনার ওই ঘরের মধ্যেকার যে টয়লেট, বাথরুম তৈরি করা আছে, অর্থাৎ একটা ইটের খণ্ড দিয়ে একটা স্কয়ার ছোট্ট তৈরি করে দেয়া, সেখানে একটা পানির ট্যাপ, সেই পানি আপনার খাবার পানি, সেই পানি আপনার টয়লেটের জন্য পানি, সেটাই আপনার সব। এটা এক দুর্বিষহ জীবন, এটা ভাবা যায় না। এখানে কোনো সুস্থ মানুষকে যদি, বেশি না আমার তো মনে হয় যদি কাউকে আধা ঘন্টা রাখা হয় এই অবস্থায় দরজা বন্ধ করে, সে পাগল হয়ে যাবে। সে মানে তার পক্ষে এটা নেওয়া সম্ভব না। তো সেই জায়গায়, এই জায়গাগুলিতে আমরা মানুষকে 6 বছর 7 বছর 8 বছর রেখেছে, এরকম অভিজ্ঞতা এখন শুনছি। আপনাদের সঙ্গে যারা ভিকটিম ছিলেন, এখানে দীর্ঘদিন ছিলেন বা অল্প দিন ছিলেন, এমন কিছু লোক হচ্ছে ওইখানে গিয়েছেন যারা আসলে ঠিক মতো দেখেন না, এগুলো বন্দি অবস্থা ছিলেন। আজকে তারা এই মুক্ত পরিবেশে দেখলেন, তাদের কি অনুভূতিটা ছিল? হ্যাঁ, আমাদের সঙ্গে ভিকটিম যারা ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন ভিকটিম, তারা ওখানে যাওয়ার পর যেই কাজটি আমরা পাশে থেকে আমরা যেটা অনুভব করেছি, যেই কাজটি ওনারা সবার আগে করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে, আমি কোন ঘরটায় ছিলাম, আমাকে কোন ঘরটায় আটকে রাখা হয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে। কেউ কেউ পেয়েছেন, কেউ কেউ পাননি। এর বাস্তবতা হচ্ছে যে ওই ঘরের মধ্যে তো সে হয়তো ওই ঘরের স্ট্রাকচার কিছু কিছু হচ্ছে ঠিক আগের মতো নেই, তারপরে হয়তো এখানে কোনো বন্দি ছিল, এরকম নানান ঘটনা আছে। বা যেই সময়টা 3 দিন বাংলাদেশে আপনি জানেন সরকার ছিল না, সেই সময় এই বন্দিশালাগুলির কী অবস্থা হয়েছে, বা পরবর্তীতে এই গুম সংক্রান্ত কমিশন যেটি গঠন হয়েছে, সেই কমিশন গঠনের আগে সেখানে কিছু হয়েছে, নানান কারণে স্ট্রাকচারগত কিছু পরিবর্তন এসেছে হয়তো। তো সেই কারণে অনেকে খুঁজে পাচ্ছিলেন না, অনেকে খোঁজার চেষ্টা করছিলেন, কেউ কেউ খুঁজে পেয়েছেন, সে বর্ণনা দিচ্ছিলেন যে আমাকে এই জায়গাটায় রাখা হতো। আপনি দেখুন, মানে প্রাইভেসি দেখুন আপনি, যে একগুলি বন্দিশালা আছে এরকম যে ওই একটাই ঘর, আপনার জীবন ওই একটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, সেখান থেকে আপনি আর বের হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার টয়লেটটা ওখানে, টয়লেট বলতে আসলে তো কোনো না, মানে তার রুমটাই তার টয়লেট, সেখানেই থাকবে, শুধু একটা ছোট মানে সুয়ারেজ লাইনে যেন চলে যায় এরকম একটা ছোট ছিদ্র আছে, এর বাইরে কিছু না। এরকম আবার কিছু কিছু আছে যে অনেকগুলি সেল একটার পর একটা, সেগুলিতে ধরেন 6, 7 বা 8টা সেল পর পর একটা টয়লেট আছে, সেটা সবাই ইউজ করে, যখন যার টয়লেটের প্রয়োজন হয় তাকে ওখান থেকে চোখ বেঁধে নাকি নিয়ে যাওয়া হতো, আমাদেরকে ভিকটিমরা যেটা বললো। তো আমরা টয়লেটের দরজায় দেখলাম যে দরজায় ছিদ্র করা, অর্থাৎ একজন মানুষকে আপনি টয়লেটে পাঠিয়ে আপনি ওভারসি করতে পারবেন সে কী করছে টয়লেটের ভিতর, সেই দেখার ব্যবস্থা রাখা হইতো। অর্থাৎ কি পরিমাণ, মানে চিন্তা ভাবনার জায়গাটা কি পরিমাণ নির্মম। আপনি সে কারণে প্রধান উপদেষ্টা যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন এই আয়নাঘরগুলি ভিজিট করার পর, উনি এটাকে আয়ামে জাহিয়ালার সঙ্গে তুলনা করেছেন। ডাক্তার জাহিদুর রহমান, জি, আমরা শুনছিলাম ফয়েজ আহমদের কাছ থেকে, উনি দেখে আসতেন একটু আগে। জি, প্রধান উপদেষ্টা বেরোয় দুটো কথা বলেছেন, যে কথাটি উনি বললেন যে আইএমএ জাহেলিয়া, অন্ধকার যুগ ফিরিয়ে এনেছিল এই পতিত সরকার। উনি আরেকটা বর্ণনা দিয়েছেন যেগুলো আসলে খুবই মর্মান্তিক, যে উনি বলছেন যে গ্রামে যে মুরগির খোয়ার থাকে বা মুরগিদের থাকার যে জায়গা থাকে তার চেয়েও ছোট জায়গা, ভয়াবহ। এবং উনি বলছেন যে গ্রামের মুরগির খাঁচাও এর চেয়ে বড়, এবং তাদেরকে সেখানে মাসের পর মাস, বছর পর বছর বন্দি রাখা হয়েছে। এবং উনি একটা কথা বলেছেন যে প্রশ্ন রেখেছেন যে এইটাই কি আমাদের সমাজ ছিল? আমাদের সমাজ এটাই ছিল। এটা আসলে আয়ামে জাহিলিয়াতে নিয়ে গেলে হয়েছিল। আমি একটু অন্য পার্সপেক্টিভে দেখি। আমরা ধরে নিলাম যাদেরকে গুম করা হচ্ছে তাদেরকে 5 স্টার কোয়ালিটির রুমে রাখা হলো, ধরে নিলাম দারুণ আনন্দে খাবার দাবার থাকা সব কিছু অসাধারণ আছেন।
কিন্তু তার একটা দিক আছে, তার পরিবার, যিনি জানেন না তার স্বজন কোথায় আছে। আমার নিজের অভিজ্ঞতা আছে এরকম অনেকগুলো অনুষ্ঠানে থাকার। আমরা জানি যে গুম হয়েছেন যারা, তাদের স্বজনদের একটা সংগঠন আছে, এটার নাম হচ্ছে মায়ের ডাক। তারা অনেক অনুষ্ঠান করেছেন, আমি অনেকগুলো অনুষ্ঠানে ছিলাম। এবং আমি একটা কথা বলি সবসময়, আপনি যদি দাবি করেন আপনি খুব শক্ত মনের মানুষ, যেমন আজকে ফয়েজ ভাই গিয়ে দেখতে পেরেছেন যে এটা আসলে নেওয়া যায় না, ঠিক একই রকম আপনি মায়ের ডাকের একটা প্রোগ্রামে গিয়ে গিয়েছিলাম আপনি যদি না কেঁদে থাকতে পারেন, আই ডো চ্যালেঞ্জ, সহ্য করা যায় না যা হয়েছে। মানে একজন মা বলছেন, আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার 4 বছর বা 5 বছরের মাথায় যে এখনো প্রতিটা কলিং বেল আমার ভেতরে লাভ দিয়ে উঠি। মানে আপনি প্রতিটা কলিং বেল যখন বাজে আপনি মনে করছেন আপনার ছেলে ফেরত আসবে। এক নারী একটা পর্যায়ে বলছেন যে আমি 7 বছর হওয়া গুনছি, 7 বছর হলে আমি এখন খেতে পড়তে পারছি না। এখন আপনার স্বজনের জন্য কষ্ট করা থেকে এখন আপনার পরিবার চালাতে পারছেন না, আপনি খেতে পড়তে পারছেন না। আপনি 7 বছর গুনছেন, 7 বছর হলে আপনি তার অ্যাকাউন্ট অপারেট করার জন্য আইনি অধিকার পাবেন। পারবেন কিনা সেটা ব্যাংকের অ্যাকাউন্ট, তারপর সেটা পারবেন কিনা সেটা আরেক প্রশ্ন, অনেকেই পায় নাই। এবং নিগৃহীত হওয়ার নমুনা, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস পাঠ করি। আমি ওই অনুষ্ঠানটা ঘটনাচক্রে ছিলাম। একজন নারী তার গুম হওয়া হাজব্যান্ড সম্পর্কে বলছেন, আমার নাম নাসিমা আক্তার। কিসের পুলিশ? আমি থানায় গেছি, পুলিশ আমাকে থানা থেকে বের করে দিয়েছে। পুলিশের ডিসি আমার চিঠিটা একবারও পড়লো না, বলে র্যাবের বিরুদ্ধে অভিযোগ, আপনি র্যাবের কাছে যান। পুলিশ এখন 3 বছর পরে এসে জিজ্ঞেস করে আমার স্বামী আসলে গুম হয়েছে নাকি কোথাও চলে গেছে। আমাদের কষ্ট লাগে, ঘেন্না আসে। এখন মন্ত্রীরা আরামে বসে থাকে, আমাদের বিরুদ্ধে যখন কথা বলে হেলে দুলে বলে আরে না, বাংলাদেশে কখনো গুম হয় না, ওনারা ঋণের দায়ে চলে গেছে, বিয়ে করেছে। এটা কতটা লজ্জার! আমার মনে হয় না এই সমাজে শ্বাস নেই। আমাদের এখন মেরে ফেলেন, তারা আমাদের চোখের পানি নিয়ে হোলি খেলে, উপহাস করে। আমার ঘরে কোনো উৎসব হয় না, আমার বাচ্চারা কখনো হাসে না। ঠিক আক্ষরিকভাবে এই কথাগুলো বলেছিলেন। পরে একটা পত্রিকা এসেছিল, আই কপিড দ্যাট, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। আমাদের মনে আছে না, বিয়ে করে পালিয়ে গেছে, গিয়ে খোঁজ নেন, পালিয়ে গেছে। মানে আপনার মানুষটাকে, একটা রাষ্ট্রের একটা বেসিক জায়গা হচ্ছে আপনি আপনার মানুষটাকে খুঁজে দেবেন, সেটা না করে আপনি তাচ্ছিল্য করেন, বিদ্রুপ করেন সেই জায়গায়। মানে এই সময়গুলোর মধ্য দিয়ে আমরা গেছি। কয়েকটা গুরুত্বপূর্ণ কথা একটু বলাও দরকার, কারণ আমরা এখন দেখছি যে এই যে অনেক দেরি হয়ে গেল, এটা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে যে এত দেরি কেন হলো। নট অনলি দ্যাট, এই জিনিসগুলো ওয়েল প্রিজার্ভ থাকা দরকার ছিল। অনেকগুলো ছবি প্রেস উইং থেকে দেয়া হয়েছে, নতুন করে দেয়াল ভাঙার ছবি আছে, একদম ক্লিয়ার, নতুন করে প্লাস্টার করা হচ্ছে সেসব ছবি আছে, রং লাগানোর ছবি আছে। তার মানে এগুলোর বিকৃতি সাধন করা হয়েছে। এটা তো ঠিক না, এটা আমাদের ইতিহাসের অংশ, এটা থাকা দরকার ছিল, খুব ক্লিয়ারলি থাকা দরকার ছিল। কিন্তু না, এগুলো আসলে সেইভাবে রাখা গেল না। তারপরেও বেটার লেট দ্যান নেভার এটা আসলো। কিন্তু এই কথাটা আমরা একটু জানতেও চাইতে পারবো ভবিষ্যতের জন্য, সেটা হচ্ছে মানুষকে আপনি কিভাবে আটকে না রাখতে পারেন। আপনি যে র্যাবের অফিসে এরকম ডিটেনশন সেন্টার, আপনি আরেকটা গোয়েন্দা সংস্থার অফিসের ডিটেনশন সেন্টার কেন? বেসিক একটু, মানে এখন আজকে মনে হবে যে আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগে সংবিধান পড়াচ্ছি। আমাদের সংবিধান লিখেছে আপনি যখন গ্রেফতার হবেন, কোনো গোয়েন্দা সংস্থা, মিলিটারি গোয়েন্দা সংস্থা আপনাকে গ্রেফতারই করতে পারে না, আপনাকে গ্রেফতার করবে পুলিশ। সংবিধান বলছে 24 ঘন্টার মধ্যে আপনাকে জানাতে না, কোর্টে নিয়ে যেতে হবে। এরপর আপনি রিমান্ড চাইতে পারেন, রিমান্ড হলে আপনার কাছে আসবে, আপনি তখন আপনার কাস্টাডিতে এসে আপনি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। অথচ এই দেশে এগুলো হয়েছে বছর বছর। এবং এরপর বাকিটা যদি যোগ করি, সেই মানুষগুলোর ন্যূনতম চর্চা। আজকে অ্যানিম্যালের রাইট নিয়ে কথা বলে, আমরা জানি কিনা জানি না, যে মুরগিকে যে ঝুলিয়ে নেওয়া হয়, এটার বিরুদ্ধে কথা আছে। আপনি এটা করতে পারেন না, উল্টো করে ঝুলিয়ে আপনি নিতে পারেন না। আপনি তাকে একটা ভাড়ের মধ্যে করে নেবেন, আপনি তাকে জবাই করবেন কোনো, কিন্তু আপনি টর্চার করতে পারেন না। টর্চার এত ভয়ঙ্কর ব্যাপার, আপনি পরিকল্পনা করে, কি জিঘাংসা, কি বিভৎসতা, এগুলো তো আসলে হয়েছে ওই সময়গুলোতে। সো আমাদের জায়গা থেকে আমরা আসলে মনে করি, মনে চাই যা যা ঘটেছে এবং এগুলোর একটা ন্যায় বিচার নিশ্চিত করা। আমরা প্রায় বলি না যে আমাদের ভবিষ্যতে ন্যায় বিচার চাই, সামাজিক ন্যায় বিচারের কথা এখন আমাদের কনস্টিটিউশন কমিশন আমাদের মূলনীতি করার কথা বলছে, আর এটা তো আগে আমাদের ঘোষণাপত্রেই ছিল। সো এই ঘটনাগুলোর যদি আমরা ন্যায় বিচার করতে না পারি, বাংলাদেশে আর কোনো খুনিকে, ধরুন আজকের বাংলাদেশে একজন খুন করেছে, এই সব অপরাধের যদি বিচার আমরা করতে না পারি, কোনো খুনিরও বিচার করার, সাধারণ খুনির কথা বলছি,
আমাদের কোনো রাইট আছে বলে আমার মনে হয় না। সো এখন এগুলো বেরিয়েছে, সুষ্ঠু তদন্ত এবং খুব দ্রুত দায়ীদের বিচার। প্রধান উপদেষ্টা কিন্তু আরেকটা কথা বলেছেন, সারা দেশে এই ধরনের গড় রয়েছে, অনেক গড় রয়েছে। সংখ্যাটা তো বিরাট বলছেন, সম্ভবত 800-900 এরকম নাকি হতে পারে, চিন্তাই এরকম। করা যায় না। চিন্তাই করা যায় না। তো যেটা বলছিলাম যে ওনাদের কাছে, ওনাদের এখানে ডিটেনশন সেন্টার কেন? আপনার তো কোনো অধিকারই নেই কোনো মানুষকে আপনার কাস্টাডিতে নেওয়ার। কিন্তু না, এগুলো হয়েছে, আমরা জানতাম এগুলো হয়েছে হয়। তাও কিছু মানুষ শেষ পর্যন্ত ফিরে এসছে, তাদেরকে পাওয়া গেল। 3,500 মানুষের মধ্যে বিরাট একটা অংশ ফিরে আসেনি, আর আসবেন না হয়তো, এবং এখনো নিশ্চিতভাবে জানেন। আমি নামই বলি, মিস্টার ইলিয়াস আলী। আমরা কোথাও কোনো একটা ভিডিও একবার ছড়িয়ে পড়েছিল, কেউ একজন তাকে হত্যা করা হয়েছে বলে উনি ছিলেন বলে বলছেন, কিন্তু তার পরিবার কি তাতে কনভিন্সড হবে? উনি তো ডেড বডি দেখেন নাই, মুক্তিযুদ্ধের পর এই ঘটনা কিন্তু অনেক হয়েছে। অনেক মা তার সন্তানের সাথে, যে সন্তান যুদ্ধ করতো, এসে জানিয়েছে যে আপনার ছেলে কিন্তু মারা গেছে, বাবাকে বলছে মারা গেছে, কিন্তু তারা না, যেহেতু ডেড বডিটা দেখে নাই, তাদের মধ্যে কোথাও একটা অবিশ্বাস আছে, তারা এই একটা অবিশ্বাস করতে চেয়েছে, আশা থাকে ফেরত আসবে, কিন্তু এরা জানতেও পারছে না, জানতেও পারছে না মারা গেছে কিনা। আমরা কি চিন্তা করতে পারি, কি অসভ্যতার মধ্যে দিয়ে, কি বর্বরতার মধ্যে দিয়ে আমরা গেছি এতগুলো বছর। ফয়েজ আহমদ, ডক্টর জাহিদ একটা কথা অল্প একটু বলেছে, সেটি হলো যে এই আয়নাগরে যাওয়ার ব্যাপারটা একটু দেরি হয়ে গেল না? এই যে 15 বছরে গুমের এত এত অভিযোগ, বিভিন্ন সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, আমাদের দেশীয় মানবাধিকার সংস্থা যতদিন পর্যন্ত বলতে পেরেছে, সংবাদ মাধ্যম বলেছে, আমরা যতবার সেই সময়ে, আমি তো নিজে একজন মাঠের সাংবাদিক ছিলাম, আমরা যতবার সেই সময় সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরকে জিজ্ঞেস করেছি, তারা বলেছে দেশে গুম বলে কিছু নেই, এগুলি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, নানান কথা আমরা শুনেছি। এইটা ধরেন একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় একজন মন্ত্রী এই কথা বলবে, আমি এর জন্য প্রস্তুতি থাকি। আমার জার্নালিস্টিক ইথিক্যাল জায়গা থেকে আমার তাকে একটা প্রশ্ন করতে হয় বলে নিয়মের কারণে হয়তো করি। কিন্তু এর চেয়েও খারাপ লাগতো কখন, যখন একজন ভিকটিমকে প্রশ্ন করতাম, ভিকটিমের সঙ্গে আলাপ করতাম, তার কাছ থেকে ওই বর্ণনা শোনাটা অত্যন্ত কঠিন। কিন্তু তার চেয়েও বেশি কঠিন আমাদের কাছে মনে হতো যখন যেই ভিকটিমের পরিবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তার স্বজনের জন্য, একটা পর্যায়ে এসে স্ত্রীকে ডেকে নিয়ে বলা হচ্ছে আপনার স্বামীর চরিত্র খারাপ ছিল, সে অন্য নারীর সঙ্গে পালিয়ে গেছে। এই ধরনের ঘটনা আমরা আওয়ামী লীগের লোককে গুম হতে দেখেছি। কিসের জন্য? জমি জমা সংক্রান্ত বিরোধে। আপনি দেখুন, রাষ্ট্র এটাকে পেট্রন করতে 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 এমন এক জায়গায় নিয়ে এসেছে, বাহিনীগুলিকে জাস্ট লিমিটেড কোম্পানিতে পরিণত করেছে। যে যার প্রয়োজন তাকে গিয়ে বলছে যে ভাই, আমরা আজকে একজনের অভিজ্ঞতা, নারায়ণগঞ্জের 7 খুন, এক্স্যাক্টলি প্রাইভেট প্র্যাকটিস। আজকে স্যারকে একজন প্রধান উপদেষ্টাকে একজন তার অভিজ্ঞতা বর্ণনা করছিলেন যে স্যার, আমার কোম্পানিতে, আমার গার্মেন্টসে আমি একজন লোককে চাকরি দিয়েছি, সে যার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জামাত শিবির, সেটা নিয়ে। আরেকজন বলছিলেন স্যার, আমার কাছ থেকে জমি জমা সংক্রান্ত বিরোধ বা অন্য কোনো ব্যবসায়িক বিরোধ, সেই কারণে আমার কাছ থেকে 1 কোটি টাকা চেয়েছিল। 1 কোটি টাকা দেওয়ার সক্ষমতা আমার ছিল না, আমি 60 লাখ পর্যন্ত রাজি হয়েছিলাম, কিন্তু একটা পর্যায়ে তারা আমাকে বললো তুমি দেরি করে ফেলেছ। ইতিমধ্যে আমাকে এই আয়নাঘরে নিয়ে আসা হয়েছে। সে তার যে রুম, সেই রুমে দাঁড়িয়ে বর্ণনা করছিল যে স্যার, এই যে দেয়ালটা দেখছেন, এই দেয়ালে বিভৎস নির্যাতনের সব ছবি টানিয়ে রাখা হতো। আমাদেরকে যখন দেয়ালে আটকে দিয়ে, আমাদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে, পায়ের নিচ দিয়ে হাত রেখে আমাদেরকে অত্যাচার করা হতো, সেই দেয়ালগুলিতে সবসময় আমরা যেন নিজেদের নির্যাতন কোন মাত্রা পর্যন্ত যেতে পারে সেই জন্য এই দেয়ালে সবসময় বিভৎস নির্যাতনের ছবি টানিয়ে রাখা হতো। সেখানকার প্রত্যেকটা রুম আপনার সাউন্ড প্রুফ, এই নির্যাতনের চিত্র। এরকম বর্ণনা পর্যন্ত এসেছে যে কয়েকটা লাশ শুয়ে রাখা হয়েছে, চোখ বাঁধা অবস্থায় একজনকে নিয়ে সেই লাশগুলির উপর দিয়ে হাঁটানো হলো। যেগুলি কি টের পাচ্ছ, যে না এগুলি কি, পায়ে কি লাগে, এরকম কেন, সব মৃতদেহ। একজন মানুষের পায়ের নিচে এরকম মৃতদেহ, আমি তো ভাবতে পারি না, আমি তো 1 বছর ঘুমাতে পারবো না এরকম পরিস্থিতি হলে। এই মানুষগুলির সঙ্গে এই চরম অত্যাচার করা হয়েছে। এখন দেখুন, খুবই সত্য, আজকে যদি শুধুমাত্র গুম সংক্রান্ত একটা সমস্যা নিয়ে এই রাষ্ট্র বা এই সরকার থাকতো, তাহলে 1 নম্বর এজেন্ডা হিসেবে সেখানেই যাওয়া দরকার ছিল। রাষ্ট্রের কাছে আসলে এরকম 1 নম্বর এজেন্ডা অনেক। আমি কোনো দায় এড়াচ্ছি না, দায় এড়ানোর কোনো প্রয়োজনও নেই। যদি দেরি হয়, দেরি হয়েছে সেটা স্বীকার করে নেব, কোনো অসুবিধা নেই। কিন্তু এরকম আজকে আপনি গুম নিয়ে কথা বলছি, এই আয়নাঘরগুলি ভিজিট করতে আমাদের দেরি হয়ে গেল কিনা, আবার যখন ওই বিচার নিয়ে আলাপ হয় তখন সেটারও দেরির প্রশ্ন আসে। আসলে এরকম দেরি
অনেক কিছুতে মনে হয়। কেন মনে হয় জানেন? 17 বছরে কিছু আর নেই আসলে। আপনি আজকে ব্যাংকিং সেক্টর নিয়ে আলোচনা করেন, আপনার কাছে কোথাও জানি মনে হবে 6 মাসেও এই কাজটা হলো না। আসলে হয় নাই, সব শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের জন্য ইতিবাচক, আমি যদি সামনের পথে দেখতে চাই, সবচেয়ে ইতিবাচক হচ্ছে একটা সত্য ট্রান্সপারেন্ট কমিটমেন্ট পাওয়া যাচ্ছে, ট্রান্সপারেন্ট ওয়েতে এগুচ্ছে, এটা দৃশ্যমান। নাগরিকদের চূড়ান্ত সমর্থন, নাগরিকদের শক্তিশালী ঐক্যবদ্ধ অবস্থান এবং নাগরিকদের মধ্যে কোনো প্রকার আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার প্রবণতা যদি আরও দৃঢ় হয়, মানুষ তাহলে আমাদের আইনি প্রক্রিয়া আরও শক্তিশালী হবে, সবকিছু আরও দ্রুত এগোবে। এই সহযোগিতাটুকু করতে হবে আসলে সব দিক থেকে। ডাক্তার জাহিদুর রহমান, জি, আজকে আয়নাগর তো একটি বহুল আলোচিত ঘটনা, নিঃসন্দেহে আরেকটি ঘটনাও কিন্তু ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। জি, সেটি হলো জাতিসংঘের একটি রিপোর্ট নিয়ে, এবং যেটা আমরা জানতে পারলাম যে হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ, এবং ছাত্র জনতার অভ্যুত্থানের ক্ষমতায়িত সরকার এবং সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এই প্রমাণটা বের করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এবং সেখানে বলা হয়েছে যে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা, দল, সহযোগী সংগঠন এরা সবাই মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে এই আন্দোলনটার সময়। এবং 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত তারা খোঁজটা নিয়েছে, এবং তাদের কাজটা অনেক বড়, 127 পৃষ্ঠার একটা প্রতিবেদন। আজকে জেনেভাতে, যেখানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অফিস, সেখান থেকে এটা প্রকাশ করা হয়েছে, এবং সেখানে সংবাদ সম্মেলনও করেছেন, এবং সংবাদ সম্মেলন করে এই বিষয়টা ঘোষণা দেওয়া হয়। এবং তাদের কাজের ধরন আমরা যতটুকু খবর পেয়েছি, তাদের রিপোর্ট অনুযায়ী আমি দেখলাম যে অনেকগুলি কাজ করেছেন তারা। ঢাকা নয়, ঢাকা সহ চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, খুলনা, বগুড়া, সিলেট ও গাজীপুর 8টা জায়গাতে তারা এই তদন্ত দল গিয়েছে, এবং তারা মূলত ওই সমস্ত জায়গাতে গিয়েছে যেখানে বেশি বিক্ষোভটা হয়েছে সেখানে। এবং আরেকটা জিনিস হয়েছে, এই প্রতিবেদন তৈরিতে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত এবং ঘটনা প্রবাহের যে সাক্ষী, এমন 230টির বেশি সাক্ষাৎকার তারা নিয়েছে, এবং আরও 36টা সাক্ষাৎকার নিয়েছে যারা সরকারের রয়েছেন, নিরাপত্তা বাহিনী রয়েছেন, রাজনৈতিক ব্যক্তি রয়েছেন, এবং এই 36 জনের মধ্যে সরকারের সাবেক এবং বর্তমান কর্মকর্তারাও আছেন, এবং যারা ওই সময়ের ঘটনা প্রবাহ সম্পর্কে সরাসরি অবগত রয়েছেন। এবং ওইখানে যে ধরনের বর্ণনা দেওয়া হয়েছে সেটিও আরেকটি ভয়াবহ বর্ণনা, যে কীভাবে কারা এটা জড়িত ছিল। ফাইনালি আমরা একটা জিনিস দেখলাম যে এই ঘটনাগুলোর সঙ্গে মূলত যে ক্ষমতায় টিকিয়ে থাকতে আন্দোলনকারীদের উপর যে মাত্রাতিরিক্ত বল প্রয়োগটা করেছে, এর সরাসরি নির্দেশদাতা তারা এই প্রতিবেদন উল্লেখ করেছে 2 জনের নাম, একজন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে রিপোর্টটি দেখার সুযোগ আছে, কি বলবেন আপনি? রিপোর্টটি যে অনেক অভাবনীয় কিছু তথ্য আমাদেরকে দিয়েছে তা না, কিন্তু এটা আবার অপরিসীম গুরুত্ব আছে, যেহেতু জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন থেকে। এবং এটার গুরুত্ব যদি আমরা খেয়াল করি, ফরকাত তুর্ক যিনি এটার হাই কমিশনার, তিনি নিজে এটার প্রাথমিক লঞ্চিং করেছেন জেনেভাতে বসে। এবং আমরা যখনই কিছু বলি না কেন, সেটা যদি জাতিসংঘের মতো কোনো একটা প্রতিষ্ঠান একটা ডিটেইলড ইনভেস্টিগেট করে বলে, সেটার গুরুত্ব অপরিসীম। সুতরাং যখন তারা শেখ হাসিনাকে তার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে বলে বলছে, এটা গ্লোবাল একটা বিরাট গ্রাউন্ড তৈরি হলো। আমরা এই রিপোর্টে অবিশ্বাস্যভাবে দেখছি তাকে ইভেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে 2 বার অন্তত সতর্কও করা হয়েছিল যে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা হচ্ছে। একটা 21 জুলাই আর একটা অগাস্টের শুরুর দিকে সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং যে তারাও, যারা বলটা প্রয়োগ করছেন, তারাও মনে করছেন এটা বাড়াবাড়ি হচ্ছে। এবং আমরা ওই যে আসাদুজ্জামান খান কামালের কথা আসলো, তাদের রীতিমতো একটা কোর কমিটি ছিল, সব চিফরা গিয়ে বসে ওখানে ডিসাইড করতেন কিভাবে আপনি মানুষকে হত্যা করবেন, এমনকি লেথাল ওয়েপন ব্যবহার করার জন্য যে বিজেপিকে আপনি নির্দেশ দিচ্ছেন, ওখানে বসে আপনি নির্দেশ দিচ্ছেন। আমরা আরেকটা ডেটা দেখেছি, এটা এর আগেও কোনো পত্রিকায় এসেছিল, এই যে ডেড বডিগুলো যে ফরেন্সিক করা হয়েছে, তাতে প্রায় 3/4 মানুষকে লেথাল ওয়েপন দিয়ে গুলি করা হয়েছে। মানে আপনি গুলি করেছেন হত্যা করার উদ্দেশ্যে, আপনার কোনো রকমই উদ্দেশ্য ছিল না যে মানুষকে নিবৃত্ত করেন, আসলে নিবৃত্ত করা যাচ্ছিল না। সো শেষে আপনি চেষ্টা করলেন লাশের সংখ্যা যদি বিরাট দেখানো যায়, তাতে যদি ভয় পাইয়ে দেওয়ার জন্য, যে না গেলেই তো 50 জন মানুষজন। 16 আগস্ট আমি ভুল না করলে 6 জন মানুষ মারা গেলেন, তারপর 16 জুলাই, তারপর 17 তারিখেই
50 জন, আমরা তখন নেট নাই, আমরা ঠিকমতো তথ্য পাচ্ছি না, আল জাজিরাতে আসলো যেটা সংখ্যাটা 50 ছাড়িয়ে গেছে। মানে বাংলাদেশে আমি কোনো একটা মুভমেন্টে একদিনে 50 জন স্বাধীন বাংলাদেশ এত দ্রুত এত ডেটেরিয়েট করা একেবারেই করে নাই, তারপর 80 জন। সো ওরা চাইলো কি তথ্যগুলো দিয়ে ভীতি তৈরি করা, সেই কাজগুলোই তারা করার চেষ্টা করেছেন। 13% মানে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার মধ্যে 12 থেকে 13% হচ্ছে শিশু। মানে আমরা খেয়াল করি নারী মারা গেছেন। তো এই যে মারাত্মক প্ল্যান্ড ডেভাস্টেশন, এটা অকল্পনীয়। এর মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ ফাইন্ডিং আছে। এখন শেখ হাসিনাটা আপনি বললেন, দল হিসাবে আওয়ামী লীগ এর মধ্যে ইনভলভ ছিল, জাতিসংঘ বলছে, আমরা অনেকদিন থেকে বলছি। আমি একটা উদাহরণ দিই, 4 তারিখ যে সর্বশেষ আওয়ামী লীগ মাঠে নামলো, আমি সারা পুরো তার জার্নিতে আওয়ামী লীগকে ঘোষণা দিয়ে মাঠে নামানো দেখেছি। ছাত্রলীগে যথেষ্ট পিটিয়ে ওঠানোর জন্য 15 তারিখ যে পেটালো, কিন্তু 4 তারিখ পরিকল্পনা করে ঘোষণা দিয়ে, আমি মাই ইন্টারপ্রিটেশন ইজ ওই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর পেরে উঠছিল না। তারা, পুলিশ তো ডিফিটেড, বিজিবি ডিফিটেড, মিলিটারি সম্ভবত এত গুলি করতে চাইছিল না। দেন দে ডিসাইডেড যে আওয়ামী লীগকে মাঠে নামাও, এবং 4 তারিখ উপজেলা পর্যন্ত, কিন্তু উপজেলা পর্যন্ত 100 জনের বেশি মানুষ মারা গিয়েছিল। সো সংগঠন হিসাবে যে আওয়ামী লীগের অপরাধ, যেটার কারণে তাদেরকে নিষিদ্ধ করার দাবি উঠছে, সেটাও কিন্তু এই জায়গায় আছে, খুব চমৎকারভাবে আছে, রাইটলি আছে। সো এই সব কিছু মিলে আমাদের আসলে এখানে একটা গ্রাউন্ড তৈরি হলো। যেমন ধরুন আমরা শেখ হাসিনাকে আনতে চাই, তো ভারত কি বলে, বলার চেষ্টা করে যে আমাদের দেশের আইন শৃঙ্খলা মানে আইনের অবস্থা ঠিক নাই, এই সরকার শেখ হাসিনার প্রতি কোনো না কোনো কারণে ক্ষুব্ধ আছে, জনগণ ক্ষুব্ধ আছে, বিচার হবে কি হবে না, তিনি আদৌ অপরাধ করেছেন কিনা। এবং শেখ হাসিনা যেটা বলেন, গুলিগুলো হয়েছে নাকি ভেতরে ভেতরে লোকজন ঢুকে গুলি করে মেরে ফেলেছে, ওনার পুলিশ কিছু করেনি। 5 অগস্ট যাত্রাবাড়ি কিলিং একটা ভিডিও পাওয়া যায়, আমি ওটা বেশিক্ষণ দেখতে পারিনি, এটা দেখা যায় না, ওটা দেখা যায় না, সত্যি দেখা 5 তারিখে ঘটেছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে আপনি ডেকে এনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে একদম ধরে গুলি করছেন আপনি। একটা মানুষ কার্নিশ, একটা ছেলে পালিয়ে ঝুলে আছে, একজন পুলিশ গিয়ে তাকে গুলি করছে একাধিক। আপনি যুদ্ধে, একটু প্রাসঙ্গিকভাবে একটু বলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, মানে যুদ্ধেরও নিয়ম আছে। একটা যুদ্ধে যখন কেউ একজন নিরস্ত্র আপনি পাবেন, শত্রু যে কিছুক্ষণ আগে আপনাকে গুলি করছিল, আপনি তাকে আর শুট করতে পারেন না, করলে এটা ওয়ার ক্রাইম। যে আপনাকে গুলি করছিল, যার সাথে এতক্ষণ যুদ্ধ করছিলেন, বা সে যদি সারেন্ডার করে হাত তুলে, আপনি তাকে খুন করতে পারেন না। কিন্তু এবং তার কাছে অস্ত্র না থাকলে তো প্রশ্নই আসে না। সো যুদ্ধের মধ্যে এই রীতিনীতি আচার আছে, আর আপনি আপনার নিজের দেশের নিজের জনগণের উপরে করছেন। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, তাদের যে সুপারিশ আছে, এটারও একটু যোগ করে রাখা দরকার। আমাদের পুলিশকে মিলিটারাইজ করা হয়েছে, এটা খুব ভয়ঙ্কর। এটা অনেক দিন থেকে হয়েছে। আমি অনেক আগে, আমার মনে আছে বছর 3 আগে বা আরও বেশি আগে, আমি একটা কলাম লিখেছিলাম পুলিশের হাতের বন্দুকটা নিয়ে। পুলিশের, আমরা যেটাকে চাইনিজ রাইফেল বলি, SKS টাইপ 56 একটা রাইফেল, এটা একটা ওয়ার গ্রেড ওয়েপন। এটা আমাদের সেনাবাহিনী একসময় ব্যবহার করতো, পরে আমাদের সেনাবাহিনী যখন অটোমেটিক ওয়েপন ইউজ করা শুরু করলো, এটা পুলিশের হাতে দিয়ে দেওয়া হলো। এটা বিজিবির হাতে আছে, পুলিশের হাতেও আছে, বিরাট সংখ্যার মানুষ। এটা একটা অ্যাসল্ট রাইফেল, আপনি পুলিশকে অ্যাসল্ট রাইফেল কিভাবে দেন, দিয়েছেন। এবং পুলিশের সাইকোলজি তৈরি করা হয়েছে যে মিলিটারির মতো। পুলিশ তো মিলিটারি না, যে কারণে আমরা মিলিটারিকে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বলি উচিত না, কারণ তার ইনস্টিংক্ট ইজ ডিফারেন্ট, তার ট্রেনিং ইজ ডিফারেন্ট। ওর ইনস্টিংক্ট হচ্ছে বন্দুক তুলে যখন গুলি করবে একটা মিলিটারি, কারণ সে শত্রুর দিকে তার বন্দুক থাকে, ওর ইনস্টিংক্ট হচ্ছে আমি এমন জায়গায় গুলি করবো যাতে মারা যায়। চিটাগং মিলিটারি ট্রেনিং এর ওখানে লেখা আছে 1 বুলেট 1 শত্রু। তো 1 বুলেট 1 শত্রু। শেখ হাসিনা পুলিশকে, জনগণকে শিখিয়েছে যে জনগণ তোমার শত্রু। সো পুলিশই এই কাজগুলো করতে শুরু করেছে। এই রকম নানা রকম বিভৎসতার সাইন আছে। আবারও বলছি, আমরা সবই জানতাম, আমাদের এখানে যথেষ্ট পরিমাণ আছে। জাতিসংঘের কারণে যেটা বলছিলাম, এখন শেখ হাসিনা দেশে কি হবে না হবে বলছে, এখন জাতিসংঘের এই রিপোর্ট শেখ হাসিনাকে আমাদের এখানে নিয়ে আসার ক্ষেত্রে ভারতের উপরে চাপ তৈরি করা, বা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি, ইভেন আওয়ামী লীগের নিষিদ্ধ করার যে দাবি উঠছে এখন, আমরা যদি সেটা করতেও যাই, আমাদের কাছে এই রিপোর্টটা, যেটা খুবই ভ্যালিড একটা রিপোর্ট হবে গ্লোবালি, সেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ যুক্তি হিসাবে কাজ করবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান এবং ফয়েজ আহমদ।
ফয়েজ আহমদ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে প্রধান ভলকার তুর্ক, উনি কিন্তু একটা বিবৃতি দিয়েছেন এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে। উনি যে কথাটা বলার স্পষ্ট করে বলেছেন, চেষ্টা করেছেন না, স্পষ্ট করে বলেছেন, সেটি হলো যে এটা আসলে রাষ্ট্রীয় পর্যায়ে সহিংসতাটা হয়েছে, রাষ্ট্রকে ব্যবহার করে এই চূড়ান্ত সহিংসতাটা চালানো হয়েছে। এর কারণ হলো সেখানে বিক্ষোভ দমনে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সমন্বয় হয়েছে। এখানে আবার দল এসে গেল। জি, বলা হচ্ছে কি, বিক্ষোভ দমনে রাজনৈতিক নেতৃত্ব ও ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেপ্তার এবং আটক ও নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে। Right. উনি আরো বলেছেন যে তার কার্যালয় থেকে সংগৃহীত সাক্ষ্য প্রমাণাদি ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা ও টার্গেট কিলিং এর একটি বিরক্তিকর চিত্র তুলে ধরা হয়। এর মানে স্পষ্ট, উনি কোনো গোপন করে নাই বা কূটনৈতিক ভাষায় যেভাবে কথা বলে সেটাও কিন্তু করেননি। না, উনি তো আসলে উনি যে দায়িত্বটা পালন করেন, উনি সারা পৃথিবীর মানুষের হিউম্যান রাইটসের জন্য একটা দায়িত্ব পালন করেন। উনি এই জায়গায়ও তার দায়িত্ব শতভাগ সঠিকভাবে এবং নির্মোহ থেকে দায়িত্ব পালন করেছেন। এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার এই প্রতিবেদন তৈরির ক্ষেত্রে তাদেরকে কোনো ধরনের ইনস্ট্রাকশন দেয়া, কোনো ধরনের ইন্টারাপ্ট করা, কোনো কিছু ছিল না। তারা স্বাধীনভাবে কাজটি করেছে। জাহিদ ভাই যেটা বলছিলেন যে এখন এতদিন অনেকগুলি কথা আমরা আসলে জানতাম, আমরা নিজেরা দেখেছি, এর একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি হলো। আমি বলি যে শেখ হাসিনা যে খুনি, সে যে হত্যাকারী, এটার একটা জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত হত্যাকারী। এখন সে নিঃসন্দেহে এদেশের মানুষের মনে, বিশ্বের যে সমস্ত বিবেকমান মানুষ আছে, তারা তাকে ইতিমধ্যে কিন্তু হত্যাকারী হিসেবে চিহ্নিত করেছে। উনি এখন লেটেস্ট হচ্ছে উনি জাতিসংঘ থেকে একটা স্বীকৃতি পেয়েছেন হত্যাকারী হিসেবে। কেন দেখুন, আপনি যে কথাটা বলছিলেন যে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে তার সম্পৃক্ততা পেয়েছে, এটা আমি একটা উদাহরণ দেই আর কি, যে জুলাই আগস্টের সহিংসতার সময় যেই ছাত্র জনতা আহত হয়েছে, এদের অনেকেই এখনো ধরেন চক্ষু হসপিটালে যারা আছে, তাদের ক্ষেত্রে গিয়ে আমরা বলি কি চোখ হারিয়েছে। যখন আমি একটা মানুষের বলি যে চোখ হারিয়েছে, এটা কিন্তু ভাষা হিসেবে কিন্তু অনেক সফট, কিন্তু আপনি যদি আমি এভাবে চিন্তা করি, সে আর পৃথিবীর আলো দেখবে না। ভয়ঙ্কর তখন তার পৃথিবীর আলো দেখার অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছে। এভাবে যদি চিন্তা করি, এর ভয়াবহতা টের পাওয়া যায়। তো একইভাবে আমি মনে করি যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে, এটা বললে যতটা একটু সফট মনে হয়, আরও কঠোর জিনিস এই প্রতিবেদনে আছে। বলা হয়েছে শেখ হাসিনা হত্যার নির্দেশ দিয়েছেন এবং লাশ সরিয়ে ফেলার নির্দেশ হাইড করার জন্য গোপন বলেছেন। করার জন্য বলেছেন। তার মানে বুঝতে পারছেন তো, আমরা যে আজকে আয়নাঘর ঘুরে এসেছি, আমরা গুম নিয়ে কথা বলছি, আমরা সেই গুমের প্রতিবেদনও দেখেছি কিভাবে তার লোক নিয়ে চলন্ত ট্রাকের সামনে মানুষকে ছেড়ে দেয়, কিভাবে যে আফ্রিকান মাগুর, সেই মাগুরের ফার্মে কিভাবে জীবন্ত মানুষকে ছেড়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। এটা সেই শেখ হাসিনা। সে কিন্তু সিরিয়ালি একের পর এক সচেতনভাবে দায়িত্ব নিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। সাইকোর মতো। এইটা প্রতিবেদন পরিষ্কারভাবে প্রমাণ করে যে শেখ হাসিনা হত্যা নির্দেশ দিয়েছে, শেখ হাসিনা সেই লাশ গোপন করার জন্য বলেছে, গুম করে দেওয়ার জন্য বলেছে। আন্তর্জাতিকভাবে শেখ হাসিনা এখন একজন হত্যাকারী হিসেবে স্বীকৃত, এতে আর কোনো সন্দেহ নেই। এরপরেও সরকারের দিক থেকে এখন যে জিনিসটা বারবার বলা হচ্ছে, যে এখানে অনেকগুলি রিকমেন্ডেশন এসেছে, আপনি দেখেছেন। সরকারের দায়িত্ব হচ্ছে এখন এই রিকমেন্ডেশনগুলিকে কিভাবে প্রতিপালন করা যায়, সে বিষয়ে সরকার আন্তরিক। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা অত্যন্ত রোমহর্ষক এক চিত্র বেরিয়ে এসেছে এই প্রতিবেদনের মধ্য দিয়ে। উনি এই প্রতিবেদনকে ওয়েলকাম করেছেন এবং রিকমেন্ডেশনগুলি সরকার প্রতিপালনের বিষয়ে আন্তরিক, সেটা উনি জানিয়েছেন। আপনি দেখুন, একই সঙ্গে সরকার কিন্তু বারবার বলছে, ধরুন আজকে আয়নাগর ভিজিট করে প্রফেসর ইউনূস বলছিলেন যে এই কাজগুলি যারা করেছে এরা তো আমাদেরই সন্তান, আমাদেরই স্বজন, আমাদেরই প্রতিবেশী, তাদের দিয়ে এই কাজ ঘটানো হয়েছে। এটা কি আমরা চেয়েছিলাম? এই সমস্ত না। কিন্তু উনি বারবার আহ্বান করছেন, যারা এখনও সরাসরি অপরাধের সঙ্গে সম্পৃক্ত নয় কিন্তু অপরাধকে সমর্থন দিয়ে যাচ্ছেন, আপনারা সঠিক পথে আসেন, এই কাজটি করবেন না। আমরা দেখছি যে ইতিমধ্যে এই আয়নাঘরকে নিয়ে বিতর্কিত করার জন্য এক ধরনের বিকৃত রুচির মানুষ, আমি সরাসরি বলবো, সে ওই মানুষটা যদি নিজেকে একবার ওই অবস্থায় ভাবতে পারতো যে আমি একদিনও এরকম একটা ঘরে বন্দি আছি যেখানে আমার ইন্টারনেট নেই, যেখানে আমার মোবাইল নেই,
যেখানে আমার জীবনে একটা বই পড়ার স্বাধীনতা নেই, যেখানে আমার একটু ইবাদত করার সুযোগ নেই ঠিকমতো, এরকম একটা ঘরের মধ্যে আমি আছি। তাইলে মানুষ এই কাজটা করতে পারতো না। সুতরাং আমাদের শেখ হাসিনার যেই বিকৃত মানসিকতা এখানে তার অনেক ফলোয়ারদের মধ্যে দিয়ে গেছে, এটা বের হয়ে আসতে হবে। আর না হলে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ তারা সম্ভব তো হবে। বের হচ্ছে না। হবে, অবশ্যই হবে। এইটা দায়িত্ব আপনার আছে, ভাইয়ের আছে, আমার আছে। তাদেরকে বুঝাতে হবে শেখ হাসিনার দল করা মানে প্রত্যেকটা মানুষ খুনি নয়। তাদেরকে সুযোগ দিতে হবে স্বাভাবিক জীবনে ফেরার। তারা এখনো একটা ভুলের মধ্যে আছে, এখনো একটা মোহের মধ্যে আছে। শেখ হাসিনা একটা মোহ তৈরি করছে বারবার। শেখ হাসিনা এখানে যেমন উস্কানি দিচ্ছে, এখানে যেমন শান্ত মানুষকে অশান্ত করে দেওয়ার চেষ্টা করছে, তার দলের যে কর্মীগুলি সামাজিকভাবে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে তাদের, আপনি স্থানীয়ভাবে দেখুন আমাদের গ্রামীণ জীবনে কিন্তু মানুষ অনেক আন্তরিক, একের সঙ্গে অন্য জানে এ আওয়ামী লীগ করে, কিচ্ছু করে না, একসঙ্গে চা খায়, দোকানে বসে। কিন্তু সেই মানুষটাকে শেখ হাসিনা বিপদে ফেলে দিচ্ছে। সে মনে করছে কেন আমরা পালিয়ে এসেছি, ওরা কেন দেশে ভালো থাকবে, তাদেরকে আর ভালো থাকতে দিচ্ছে না। সুতরাং মানুষ সচেতন হচ্ছে, মানুষ শেখ হাসিনার লোকেরাই বর্জন করবে, খুব শীঘ্রই করবে। কারণ এরকম একটা আন্তর্জাতিকভাবে ইউএন স্বীকৃত খুনির সঙ্গে মানুষ তার সম্পর্ক রাখতে চাইবে না। ডক্টর জাহিদুর রহমান প্রতিবেদনে একটি কথা উল্লেখ করেছেন ফয়াজ আহমদ, সেটি হলো যে হত্যার পর এবং লাশ লুকিয়ে ফেলার জন্য বলেছে। আমি একটু পড়ে শুনে প্রতিবেদনের বিষয়টি, অনুবাদ যেটা, যে প্রতিবেদনে বলা হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্য থেকে আরও জানা যায় যে অনুষ্ঠিত এক বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের হত্যা করতে বলেছিলেন। বিশেষভাবে বিক্ষোভের মূল হোতা কোট আনকোট গণ্ডগোল সৃষ্টিকারী কোট আনকোটদের গ্রেপ্তার, হত্যা এবং হত্যার পর লাশ লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন। এই প্রতিবেদনে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে যে পুলিশ সদস্য, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের 95 জনের নাম ও তাদের ভূমিকা কি ছিল তার বিস্তারিত সরবরাহ করেছে। এবং পুলিশের মতে ওই ব্যক্তিরাই বিক্ষোভের সময় সহিংস হামলায় ব্যবহারের জন্য নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিলেন। এটা মানে প্রতিবেদনের ভাষায় নাগরিক আর কি, মানে তার দলীয় কর্মীদের অস্ত্র সরবরাহ যাদের করা হয়েছিল তাদের মধ্যে 10 জন তৎকালীন সংসদ সদস্য, 14 জন স্থানীয় আওয়ামী লীগ নেতা, 16 জন যুবলীগ নেতা, 16 জন ছাত্রলীগ নেতা ও 7 জন পুলিশ সদস্য। এই 7 জন পুলিশ সদস্য ইন্ডিকেট করে যে পুলিশটাই তো তাদেরকে অস্ত্র দিচ্ছে, তাহলে এদেরকে বিশেষভাবে দিচ্ছে কেন, এর একটা বিষয়। এর মানেটা হলো এদেরকে মানে একদম পরিকল্পিতভাবে অস্ত্রটা সাপ্লাই করা হয়েছে যে তারা এটা প্রতিরোধ যাতে করে। কি ভয়াবহ বর্ণনা! একদম। ইনফ্যাক্ট আমরা কিছু ভিডিও দেখেছি, মানে এই যে নাগরিক, মানে আওয়ামী লীগের হাতে মানে যুদ্ধের মতো অস্ত্র, মানে ওর হাতে তো অস্ত্র থাকার কথা না, প্রচুর পিস্তল দিয়ে গুলি করছে দেখছি, কিন্তু এই যে লার্জ ওয়েপন, মানে ওই জিনিসগুলো, হ্যান্ডগান না, রাইফেল নিয়ে প্রচুর মানুষজনকে দেখছি। এরকম একটা ভিডিও কয়েকদিন আসলো, মানে একটার পর একটা এখন নতুন করে আসছে। এই যে এগুলো তাই আসলে ওরা এই কাজটা করার চেষ্টা করেছে এই কারণে, আমি যেটা মনে করি আওয়ামী লীগ একটা ট্রিক করেছিল। ট্রিকটা এরকম, আপনি অনেককে নিয়ে একটা ক্রিমিনাল গ্যাং তৈরি করলেন, সবাইকে দিয়ে অপরাধ করিয়ে ফেললেন। এখন হয় কি, শেখ হাসিনা না, প্রত্যেকে মনে করে আমাকে তো বাঁচতে হবে। পুলিশকে দিয়ে আপনি এমন সব ক্রাইম করিয়েছেন, এবার পুলিশকে বলছেন, আওয়ামী লীগের লোকজনকে দিয়ে এমন করেছেন, ও জানে আমার যদি ক্ষমতা চলে যায় তাহলে আমার মহা বিপদ হয়ে যেতে পারে। এখানে একটু যোগ করে রাখতে চাই, আমাদের দেশের মানুষজন অসাধারণ একটা এক্সাম্পল রেখেছে যে সুযোগ পেয়েও আওয়ামী লীগের লোকজনের উপরে সে অর্থে চড়াও হয় না। এটা আমাদের সেই বহুল আলোচিত কথাও মানে উদ্ধৃত করতে হয়, সেটা হলো ওবায়দুল কাদের 3 লাখ লোক, 3 লাখ, 5 লাখ, 10 লাখ এরকম কিন্তু এরকম। সো এখন ওদেরকে আপনি সব ভয় লাগিয়ে দিয়েছেন, তোমার যদি ক্ষমতা চলে যায় তুমি কিন্তু মরে যাবা, এবং তখন তার হাতে অস্ত্র যখন, তখন সে নির্বিচারে গুলি করে সেও মানুষ মারার চেষ্টা করছে। এট এনি কস্ট। আমি একটু যোগ করি, আমাদের একটা পত্রিকাতে এই তার পালিয়ে যাওয়ার কিছুদিন পর এসছে সেনাবাহিনী প্রধানকে, আমাদের সেনাবাহিনী প্রধানকে কিন্তু এই একটা জায়গায় আমাদের এই মুভমেন্টে সেনাবাহিনীর ভূমিকাকেও শেষ পর্যন্ত তারা নেমেছেন, ডিপ্লয়েড হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের অভ্যন্তরে এই বোধ তৈরি হয়েছে যে আমরা আমাদের জনগণের বিরুদ্ধে এইগুলি করতে পারি না, এবং ফাইনালি আমাদের মিলিটারি চিফ সেই জায়গা থেকে সরে এসছেন। কিন্তু এসছিল যে তাকে জনগণের উপরে গুলি করতে আদেশ দেওয়া হয়েছিল উনি পালানোরও আগে। মানে উনি অ্যাট এনি কস্ট, কয়েকশো কয়েক হাজার মরে গিয়েও যদি উনি ক্ষমতায় থাকতে পারতেন, উনি মাঝখানে একটা শব্দ একটু বলছিলেন সাইকো, শি ইজ এ সাইকোপ্যাথ আনডাউটেডলি। মানে সাইকোপ্যাথদের কি হয়, কোনো রকম কোনো এমপ্যাথি থাকে না, কোনো রিমোর্স থাকে না। এখনও উনি ভারত থেকে যেসব কথাবার্তা বলছেন, মানে আপনি খেয়াল করুন,
উনি ওখানে বসে এখনো উস্কানি দিচ্ছেন, উনি ডক্টর ইউনূসকে দেখে নেবেন, উপদেষ্টাদের দেখে নেবেন, সমন্বয়ক বিয়ে করছে তার শ্বশুর বাড়িরও খবর নিতে বলছেন। মানে একটা সাইকোপ্যাথ না হলে একটা মানুষ এই টোনে কথা বলছেন, কোনো রকম কোনো কিছু নাই। কেউ কেউ বলেন যে উনি ক্ষমা চাইবেন মনে করেছি, ইঙ্গিতেও না। আমার উল্টো জবাব হচ্ছে ওসব বাদ দিন, উনি কি প্রত্যেকটা বক্তৃতায় মাঝখানে বলেন আমার অপরাধটা কি, মানে উনি প্রায় বলবেন যে আমার অপরাধটা কি, ওনার অপরাধটা কি জাতিসংঘ দেখিয়ে দিচ্ছে, তাতেও আসলে খুব লাভ হবে না। আমি ধারণা করি জনাব মোদি যদি তাকে বলেন যে আপনার অপরাধ এটা এটা এটা, তাহলে উনি বিশ্বাস করবেন, না হয় না। কিন্তু উনি সাইকোপ্যাথ, ওনার কাছে মনে হবে উনি কিছুই করেননি। ফয়েজ আহমদ কিন্তু আরেকটা কথা বলছিলেন যে আমরা অনেক জিনিস দেখেছি, সেগুলো প্রতিবেদনে এসেছে এবং খুব স্পষ্টভাবে এসেছে। যেমন আরও এই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে অনেক অভিযানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশের সহিংস প্রচেষ্টাকে সাহায্য করতে অভিযান শুরুর আগেই সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকেরা পুলিশের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, একদম। অথবা পুলিশ ফোর্সের পেছনে থেকে আক্রমণে অংশ নিয়েছিল। পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ সমর্থকরাও লোকজনকে থামিয়ে তল্লাশি চালিয়েছিল, বিক্ষোভকারীদের আটক করেছিল, সংগঠিত ও পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের কাছে হস্তান্তর করছিল। আমি একটু যোগ করি, এটা তো এই মুভমেন্টের কথা, মানে এগুলো তো গত নির্বাচনের আগে যখন বিএনপি নানান কর্মসূচি করছিল, আমার একটা ঘটনা মনে পড়লো, আমি এটা নিয়ে লিখেছি যেহেতু আমার মনে আছে। মানে আওয়ামী লীগের অবস্থা খেয়াল করেন, তাদের আন্ডারস্ট্যান্ডিং, ঢাকা ইউনিভার্সিটি এলাকায় মোবাইল ফোন চেক করে করে ছাত্রলীগের লোকজন পুলিশে দিচ্ছে। এর মধ্যে কোনো এক হলের ছাত্রলীগের প্রেসিডেন্ট সে পত্রিকার সাথে কথা বলছে এবং সে স্বীকার করছে সে এটা করছে, সে এখানে অপরাধী খুঁজে বের করে পুলিশকে সাহায্য করছে। মানে ক্ষমতাসীন দলের একজন ছাত্র নেতা যে ঢাকা ইউনিভার্সিটির একটা হলের প্রেসিডেন্ট, সে মনে করছে এটা করার অধিকার তার আছে। জাহিদ ভাই, আমি আপনাকে একটা জিনিস যোগ করি। আমি নিজে খুবই অবাক হতাম এবং আমি এই কমন সেন্স নিয়ে আমি মাঝে মাঝে প্রশ্ন তুলতাম যে ছাত্রলীগের কমিটি হবে, নেত্রীর কাছে যাচ্ছে গোয়েন্দা রিপোর্ট, আওয়ামী লীগের কমিটি করবে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে। আরে রাষ্ট্রের গোয়েন্দা তার দলের কাজ করে দিচ্ছে, আবার সেটাকে গোপনও রাখার প্রয়োজন মনে করছে না। মানে পুরো রাষ্ট্রটাকে কি এমন এক অবস্থায় নিয়ে গেছে। তো এটা এখন যেটা হচ্ছে যে আপনি ভারত তো আমাদেরকে ফেরত দিচ্ছে না, আমরা তো ফেরত চাইছি, তো কোনো ধরনের রেসপন্স আমরা পাচ্ছি না। সাধারণ মানুষও কিন্তু নানান ধরনের কথাবার্তা, উনি যে সমস্ত উস্কানি দেয়, যেটা বলছিলেন যে শ্বশুরবাড়ির খবর নেওয়ার কথা বলে, তো সেই দিন এই 2-1 দিন আগেই একেবারেই সাধারণ মানুষ বলছিল যে উনি যখন ভারত দিচ্ছেই না, অ্যাটলিস্ট ওনার চিকিৎসাটা তো করাতে পারে। এত হত্যার পরে সে ওখানে বসে এখনো হত্যার হুমকি দিয়ে যাচ্ছে, এখনো হত্যার উস্কানি দিয়ে যাচ্ছে, দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। এই কি আশ্চর্য ব্যাপার। এইটি এখন মুশকিল হলো উনি আস্তে আস্তে, যেটা ইতিবাচক দিক, উনার আসলে আর বোধের উদয় তো হবে না, উনি ক্ষমা চাইবে বলে বাংলাদেশের মানুষের কাছে আসলে মনে হয় না। তবে আমি বিশ্বাস করি, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, যে এদেশের অনেক মানুষ যারা তার সঙ্গে তার রাজনীতিতে বিশ্বাস করতো, আস্থা রাখতো, এরা অনেকেই আস্তে আস্তে নিজেরা হয়তো ক্ষমা চেয়ে নিজেরা হয়তো স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করবে। কারণ ওনাকে আর যে তাদের পক্ষে ফেরানো সম্ভব না, এটা ওনারা ইতিমধ্যে বুঝে গেছে। লোকালি কম বেশি কিছু কিছু ঘটছে, কিন্তু আপনি যেটা বলছেন, হ্যাঁ আমরা কিছু খবর দেখছি কিছু ঘটছে, এবং আমরা 2-1 আওয়ামী লীগ নেতার বিভিন্ন যে টেলিফোনের আলাপ করে এক নেতার সঙ্গে আরেক নেতা ফেসবুকে চলে আসছে যে আওয়ামী লীগের বড় বড় নেতারা দেখছি তো এখন শেখ হাসিনাকে গালি দিচ্ছে, যিনি আমাদেরকে একটা বিপদে ফেলে দিছে। এখন উনি আবার গেছে তো রিপোর্ট এসেছে, মানে একজন বলছে 5 তারিখ আমি রাস্তায় নেমে প্রটেক্ট করার চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যে শুনি টিভিতে দেখছি যে উনি চলে গেছেন। না, পুলিশের ক্ষেত্রে কি হয়েছে, 5 তারিখ যে এই পরিমাণ হত্যাযজ্ঞ হয়েছে, এর একটা অন্যতম কারণ হচ্ছে ওই সমস্ত এলাকাগুলিতে দেখবেন যেখানে খবর পৌঁছায়নি যে শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনাকে রক্ষা করার জন্য গুলি করেই যাচ্ছে। যে পুলিশটা গুলি করছে সে জানে না যে যাকে রক্ষার জন্য গুলি করছে সে তাকে বিপদে ফেলে চলে গেছে। এই ঘটনা ঘটেছে। তো সো ওই পার্টির নেতাকর্মীরা, অন্তত আমি বিশ্বাস করি যে আজকের এই ইউএনের যে রিপোর্ট, এই রিপোর্টের পরে যদি কারো চোখ না খোলে, তার চোখ খোলানো অনেক কঠিন হবে। আরেকটি বিষয় এখানে উল্লেখ করি, সেটি হলো, অল্প সময়ের মধ্যে শেষ করব, সেটি হলো যে এইখানে একটা কথা বলেছেন ভলকার তুর্ক, যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য এর জবাবদিহিতা ও ন্যায় বিচার অপরিহার্য। এই ঘটনাটা আরেকটা কথা বলেছেন কিন্তু, যেটা আমরা এখন আলোচনা করতে পারি অল্প সময়ের মধ্যে। ওনারা বলছে যে বিচারের আন্তর্জাতিক মান পূরণ না করলে বাংলাদেশকে প্রমাণাদি দেবে না জাতিসংঘ। এটা আসলে হওয়া উচিত। ইনফ্যাক্ট এটাই আমাদের এখন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আমাদের একটা বিপদের জায়গা আছে, সেটা হলো আমাদের জনগণ তো ক্ষুব্ধ হয়ে আছে। ক্ষুব্ধ হয়ে জনগণের একটা তীব্র চাপ আছে খুব আর্লি কিছু বিচার করা, মানে বিচার নিয়ে পরস্পর বিরোধী, মানে বিচার একটা মধ্যপন্থার ব্যাপার। মানে বলা হয় না জাস্টিস ডিলাইড জাস্টিস ডিনাইড, দেরি করা যাবে না। আবার জাস্টিস হারিড জাস্টিস বেরিড, আপনি যদি খুব তাড়াহুড়ো করেন বিচারকে কবর দিবেন। আমাদের প্রধান উপদেষ্টা গতকাল বা পরশু যে আহতদের সাথে বলছিলেন খুব তাড়াহুড়ো করলে অবিচার হয়, বিচার মানেই সুবিচার। চমৎকার। সো এই ঝুঁকির জায়গাটা আছে। আমি একটু ওনার রিপোর্ট থেকে উল্লেখ করতে চাই, আমাদের যে আইসিটি যে আইন আছে সেটারও সব কিছু অনেক কিছুই ঠিক করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সবকিছু এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করেনি বলে উনি বলেছেন যে আরো কিছু সংশোধন দরকার আছে, এবং এর সাথে পুরো প্রসেস আমরা ঠিক কিভাবে এগিয়ে নেব। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যে সরকারটা আছে, টাইম যদি প্রয়োজনও হয় সেই টাইমটা নিয়ে সঠিকভাবে, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে প্রতিটা প্রসেস ফলো করে বিচারটা করা দরকার। কখনোই জনগণের চাপে খুব তাড়াহুড়ো করে কিছু করা উচিত হবে বলে আমি মনে করি না। কারণ এই যে সুযোগ পেলাম, এটাকে যদি কোনো প্রসিডিওরাল প্রবলেম দেখিয়ে গ্লোবালি নাকচ করে দেয়া যায়, তাহলে কিন্তু এটা আমার জন্য দুর্ভাগ্যজনক হবে। সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত আর এটা কিন্তু সুযোগও রয়েছে, এত বেশি প্রমাণাদি রয়েছে যে নিয়ম মেনে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে কিন্তু বিচারটা করা যায়। এখানে একটা অন্য সমস্যা আছে, আমি একটু বলেই ফেলি। এখানে এটা আছে, সেটা হলো আমরা শেখ হাসিনাকে বিচারের জন্য আইসিসিতে যেতে পারতাম, এখনো পারি। এই রিপোর্ট আরো গুরুত্বপূর্ণ এভিডেন্স হচ্ছে, কিন্তু আইসিসিতে একটা সমস্যা হচ্ছে, আইসিসিতে কারো অ্যাবসেন্স, ইন অ্যাবসেন্সিয়া বিচার করা যায় না। আচ্ছা, আমাদের যে আইসিটিতে সেটা যায়। এই রিপোর্টে কিন্তু এটা উল্লেখ করা হয়েছে, যেখানে অভিযুক্তর অনুপস্থিতিতে যে বিচার করা যায় সেটাও তারা পছন্দ করছেন। এবং আরেকটা জিনিস তারা তাদের স্বভাবগতভাবে যোগ করেছেন, জাতিসংঘ এখন যেহেতু ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে, আমাদের এখানে যেহেতু মৃত্যুদণ্ড আছে, এটাকেও তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তাদের মতো করে করেছেন। কিন্তু ওই ব্যাপারটা বিশেষ করে যে অনুপস্থিতিতে বিচার, এখন শেখ হাসিনাকে ভারত কোনোদিন দেবে না, কিন্তু আমাদের দেশের আইনে তো সেটা অ্যালাউ করে। হ্যাঁ, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুঝলাম, কিন্তু আমাদের দেশে তো টাইম রয়েছে। এখানে আমি আপনাকে দুইটা জিনিস ফরিদ ভাই সুবিধার্থে, প্রশ্নের সুবিধার্থে বলি। প্রথম কথা হচ্ছে, এই ইউএন যে কথাটা বলছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি মেনটেন না হয়, তাহলে সে তার কাছে যে প্রমাণাদি আছে সেটা দিবে না। এবং এটা সত্য যে ইউএন কিন্তু দীর্ঘদিন ধরে সারা দুনিয়ার যত লিডিং হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তারা এই কাজগুলিই করে যাচ্ছে, এই জিনিস প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচারের স্বার্থে, কাউকে অনুপস্থিতিতে যেন ফাঁসি না দিয়ে দেয় বা নানান। আর ক্যাপিটাল পানিশমেন্টের বিষয়ে তো অনেকগুলি দেশ প্রত্যাহারও করে নিয়েছে, সেই ক্যাম্পেইন তারা করে। সুতরাং তাদের ক্যাম্পেইনের জায়গা থেকে কিন্তু তারা এই শেখ হাসিনার ভয়াবহতা দেখে যে একটা পার্টিকুলার কেসের জন্য সরে চলে আসবে, এরকমটা ভাবার কোনো কারণ নেই। আর নাম্বার 2 হচ্ছে, আমাদের বিচার প্রক্রিয়াটা এমন এক সময় শুরু হয়েছে যে অতি দ্রুতই আমি বলবো শুরু হয়েছে প্রক্রিয়াটা। বাংলাদেশের এই স্ট্যান্ডার্ড অনেক শেখ হাসিনার স্ট্যান্ডার্ডের থেকে অনেক উন্নত করা হয়েছে। অন্তত আপনি ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটি কথা বলতে পারে, অনুপস্থিতির কারণে ইন্টারন্যাশনাল কমিউনিটি কথা বলতে পারে, কিন্তু অন্যান্য জায়গাগুলি কিন্তু আমি একটু অ্যাড করি, যেমন ধরেন আপনি ভিডিও করা যাবে, প্রয়োজনে লাইভ করা যাবে, এগুলি করা বিদেশি আপনি লয়ার আনতে পারেন। এবং এই কোর্টের অতীতের কি ছিল আমরা সেটা দেখেছি। তো আমি আপনাকে এখানে দুইটা কথা বলি। নাম্বার 1 হচ্ছে, আমাদের স্ট্যান্ডার্ড যে আইন সেটা গ্লোবাল স্ট্যান্ডার্ড। আমি যে পার্টিকুলার দুইটা বিষয় বললাম সেই দুইটা বাদ দিয়ে যদি যাই, সেটা ট্রান্সপারেন্ট, সেই জায়গায় বিচার করার জন্য যথেষ্ট প্রমাণাদি আমাদের কাছেই আছে। কারণ এত দেরিতে শুরু করি নেই কোনো কিছু যে প্রমাণাদি সব নষ্ট হয়ে গেছে, এটা একটা ইতিবাচক দিক আমাদের জন্য। আর 2 নাম্বার হচ্ছে, যেটা জাহিদ ভাই বারবারই বলার চেষ্টা করেন, যে মাননীয় প্রধান উপদেষ্টা বোঝানোর চেষ্টা করছেন মানুষকে এটা বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই ট্রাইব্যুনালের বিচার দিয়েই কিন্তু এর আগে যে বিচার হয়েছে সেটাকে আমরা ইন্টারন্যাশনালি এবং লোকালি সেটাকে জুডিশিয়াল কিলিং হিসেবে বলা হয়েছে। শেখ হাসিনা কত বড় অপরাধ করেছে সেটা তো জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, তবুও সরকার মনে করে শেখ হাসিনার মানবাধিকার রাখতে হবে, বিচারে তার ন্যায় বিচার পাওয়ার নিশ্চয়তা সরকার নিশ্চিত করতে হবে। আদারওয়াইজ আপনার এত যে রক্ত দিলেন জুলাই আগস্টে, এর সব বৃথা যাবে, সব বৃথা যাবে। সুতরাং মানুষকে চিন্তা করতে হবে, এমন কোনো বিচার আমরা চাই না, কারণ না শেখ হাসিনার না কারোরই না, যে বিচার হবে প্রশ্নবিদ্ধ। শেখ হাসিনাকে প্রশ্নাতীত এক বিচারের মধ্য দিয়ে তার চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হবে। জুলাই আগস্টের অভ্যুত্থানে যে মানুষগুলি শহীদ হয়েছে, এটাই হবে তার সবচেয়ে বড় প্রাপ্তি, প্রত্যাশার জায়গাটা যদি আমি বলি। সুতরাং নাগরিকদেরকে এই জায়গায় ধৈর্য ধরতে হবে, সহযোগিতা করতে হবে এবং বুঝতে হবে কি হচ্ছে। ডক্টর জাহিদুর রহমান এবং ফয়েজ আহমদ, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।